আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করলেন। তার বিদেশ সফরের আগে তিনি দায়িত্ব ইত্যাদি দিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর এই সফর তিনি সুস্থ শরীরে যান এবং তার এই সফর তিনি সুস্থভাবে সম্পন্ন করুন এই শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো। উনি এরকম একটি ঐতিহাসিক সফরে যাচ্ছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে তিনি বক্তব্য রাখবেন। আমরা চাইব যে মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে অন্তত একটি ছোট হলেও ছবি তুলবেন, ফ্রেমে করে সেই ছবিটি অন্তত আপনাদের মাধ্যমে আমরা যারা কমনার আছি, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছতে পারিনি বা দেখিনি, তারা অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে ছবি তোলা বা তার ছবি দেখলে আমরা অন্তত গর্ব অনুভব করব, যেভাবে গতকাল সুনিতা চাওলাকে নিয়ে আমরা গর্ব অনুভব করেছি। পাশাপাশি একথা আমি বলবো যে ওনার সফর সঙ্গী হিসাবে কুণাল বাবু যাবেন। ফলে কুণাল বাবু তার জেল যাত্রাকালীন যে অনুভূতিগুলো ছিল, প্রিজন ভ্যানে থাপ্পড় মারবার সময় তার কি কি অনুভূতি ছিল, ইংল্যান্ড সফরে মাননীয় মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে যখন তিনি যাবেন, পুলিশ বাবুরা আছেন, তারাও কুণাল বাবুকে তারা সেই সময় বাধা দিতেন। আশা করি কুণাল বাবু ও মুখ্যমন্ত্রী তথা দিদিকে তার নিজের মনের কথা, সেই সময় থাপ্পড় মারার কথা, জেলে পুলিশ কিভাবে হ্যাকেল করেছিল, কিভাবে তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, এই বিস্তীর্ণ বর্ণনা মুখ্যমন্ত্রীকে দেবেন। আমরা কথাঞ্জলির মতন একটা ভালো বই পেয়েছি, পরবর্তীকালে কুণাঞ্জলি বলেও যদি কোনো বই পাই আমরা নিশ্চিতভাবে খুশি হব। আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গ কলকাতা কালচারাল ক্যাপিটাল হিসাবে চিহ্নিত ছিল। আজকে এইখানে সাংবাদিক বন্ধুদের সামনে বলছি যে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে একসময় কলকাতা কালচারাল ক্যাপিটাল হিসাবে চিহ্নিত হতো। আর আজকে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলছি, সারা ভারতবর্ষের যত হাইকোর্ট আছে সেই হাইকোর্টের মধ্যে রেপ নিয়ে যত মামলা আছে, সব থেকে বেশি মামলা কলকাতা হাইকোর্টে রেপ নিয়ে হয়। ফলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর এই শাসনকালে কলকাতা হচ্ছে রেপিস্ট ক্যাপিটাল হিসাবে পরিণত হয়েছে। এটা আর কালচারাল ক্যাপিটাল নয়, এটা রেপিস্টদের ক্যাপিটাল হিসাবে পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আলোকপাত করলে নিশ্চিতভাবে আমি খুশি হতাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নানা কথা বলেন, আমরাও তার কাছ থেকে কথা শুনি। আজকে ওনার সাংবাদিক সম্মেলন শুনতে শুনতে আমি ভাবছিলাম যে এটা কি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, সাংবাদিক সম্মেলন করছেন, নাকি আমি ভাবছিলাম যে ইনি কোনো গ্রেট ব্রিটেনের বা ইংল্যান্ডের কোনো কাউন্টির কোনো মুখ্যমন্ত্রী আছে পদাধিকারী ভাষণ দিচ্ছেন। বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বললেন। আমার শুনে একটু অবাক লাগলো। আপনারাও দেখলাম খবরটাকে বিশেষ গুরুত্ব দেননি। সাহিত্য একাডেমির যে পুরস্কার প্রতিবার কেউ না কেউ পেয়ে থাকে, এই প্রথম 52 বছরে বাংলা বই সাহিত্য একাডেমি পুরস্কার পেল না। কেন পেল না? এই সাহিত্য একাডেমির পুরস্কারের জন্য কোন বই পাঠানো হয়েছিল, কারা জুরি ছিলেন, কোন জুরি পদত্যাগ করেছিল, তার কারণে বাংলা আজকে সাহিত্য একাডেমি পুরস্কার যে পেল না, এর পেছনের রহস্যটা কি? নিন্দুকেরা বলছে যে মুখ্যমন্ত্রীর বই নাকি সাহিত্য একাডেমির পুরস্কারের জন্য পাঠানো হয়েছিল বলে নিন্দুকেরা বলছে, আমরা বলছি না। তো আমরা চাই যে সরকার পক্ষ বা যারা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে তিনি একজন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, পরবর্তী সময়ে তিনি নিশ্চিত এই ব্যাপারে তার মুখ থেকেও আমরা এই যে বাংলা আজকে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে বঞ্চিত হলো, কেন হলো, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বা আমাদের বাংলা কেন বঞ্চিত হলো এই বিষয় নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী তিনি নিশ্চয়ই আলোকপাত করবেন এই আশা রাখি। এটা প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সকে সামনে রেখে আমি গুটি কয়েক কথা একজন বিধায়ক হিসাবে আপনাদের সামনে রাখলাম। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের উত্তর দেব।
লন্ডন যাওয়ার আগে একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়ে গেছেন, বিদেশে থাকাকালীন ওই টাস্ক ফোর্সের সদস্য প্রশাসন সেখানে কি হয়েছে আমাদের কাজের দায়িত্ব। দেখুন, এগুলো প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে থাকলে রাজ্য পরিচালনা করবার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর আগেও বা বর্তমান মুখ্যমন্ত্রী তারা বিশেষ পদ্ধতি মেনে চলেন। আগে আমরা দেখেছি বাম সরকারের সময় কোনো একজনকে বাড়তি দায়িত্ব হিসাবে মুখ্যমন্ত্রী দিয়ে যেতেন। এক্ষেত্রে তিনি গুচ্ছ মন্ত্রীদের এবং গুচ্ছ প্রশাসনিক কর্তাদেরকে দিয়ে গিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা হচ্ছে যে আমাদেরকে জানিয়ে কিছু করতে হবে। ফলে যাদের দায়িত্ব দিয়েছেন তাদের উপরে মুখ্যমন্ত্রীর ভরসার জায়গাটা কতখানি এটা আমি অবশ্য বলতে পারবো না। ফলে অবশ্য উনি মুখ্যমন্ত্রী থেকেও বা উনি রাজ্যে না থেকেও আমাদের রাজ্যের যে অবস্থার বিশেষ পরিবর্তন হওয়ার নয় তা আজকে আপনারা দেখেছেন। আদালত চত্বরে মাননীয় বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ির উপরে আক্রমণ করেছে উদয়ন গুহর বাহিনী আক্রমণ করেছে। আমি শুধু বলেছিলাম যে উত্তরবঙ্গের ইতিহাসে পিতা পুত্রদের ইতিহাস হয়, তো সেখানে দাঁড়িয়ে অনেকে বলেন, নিন্দুকেরা বলেন যে কুলাঙ্গারের তালিকায় যদি কেউ থাকে তাহলে কারো কারো নাম ভেসে আসতে পারে। তা আমি জানি না কুদয়ন বাবুর ব্যাপারে বলেছেন কিনা। বারবার করে দিনাটাকে এইভাবে অশান্ত করবার পেছনে উনি যদি ভাবেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ এইভাবে চিরজীবন টিকে থাকবে, আমি বলবো এক নাগে শীত যায় না, এটা যেন উনি জেনে রাখেন। শিক্ষা স্বাস্থ্যের মতো বাজেট গেল, আর কোথাও আপনাদের অংশগ্রহণ সে অর্থে দেখা গেল না। আপনাদের দলেরই এক বিধায়ক বলছেন যে এটা না করলেই ভালো হতো, আমাদের উচিত ছিল ভিতরে আলোচনায় থাকা। আপনারাও কি তাই বিশ্বাস করেন? আমাদের পরিষদীয় দল এটা মনে করে যে বিধানসভাকে অপ্রাসঙ্গিক করে তোলার পেছনে কেউ যদি দায়ী থাকে রাজ্যের শাসক দল। সেটা রাজ্যের শাসক দলের মনোভাব বিধানসভা পরিচালনা করবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভায় বিরোধী দলনেতাকে বারংবার সাসপেন্ড করা, 9 মাসের বেশি বাইরে রাখা, গুরুত্বপূর্ণ সদস্য সে অগ্নিমিত্রাদি হোক, বঙ্কিম দা হোক, বিশ্বনাথ দা হোক, কিংবা আমাকে বারবার সাসপেন্ড করা, মাইক অফ করে দেওয়া, কথা বলতে না দেওয়া। আসলে শাসক শুধু প্রশংসার বাণী শুনতে চায়, বিরোধীদের দায়িত্ব তাদের মানুষের কথা তুলে ধরা। সেক্ষেত্রে আমাদের বিরোধীদের বক্তব্য বারবার করে এই শাসকের চক্রান্তে স্পিকারের নির্দেশে, যেহেতু আপনি বলেইছি ইতিমধ্যে দলদাস স্পিকার, এক চোখ বন্ধ থাকে, ফলে তিনি আমাদেরকে এই সুযোগ দেননি। ফলে ভিতরে থেকেও, বিধানসভার ভেতরে থেকেও বক্তব্য রাখবার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, বিরোধী দলনেতাকে বারবার সাসপেন্ড করা, তার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং আমরা মনে করি এই সিদ্ধান্ত সঠিক। আর আপনারা যারা বলছেন তাদেরকেও আমরা এই কথা বলতে চাই যে যতক্ষণ আমরা থাকি বিরোধী দলের বিধায়কদের প্রশ্নে বা অন্যান্য সময় বিভিন্ন বিলে বা বাজেটের আলোচনায় আমরা অংশগ্রহণ করে দেখেছি যে মন্ত্রীরা যখন নাস্তানাবুদ হন, সেই নাস্তানাবুদ হওয়ার খবর বাইরে প্রকাশিত হয় না। আমরা স্পিকার সাহেবের কাছে, আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যারা বিধানসভার ভেতরে কভারেজ করেন, বারবার করে বলেছি পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ টিভি হোক, লাইভ টিভি। কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ টিভি করবার অনুমতি স্পিকার দেননি। ফলে আমরা যে কথাগুলো বলি তার কিয়দংশ বাইরে আসে না। এবং তার পাশাপাশি এই যে সাসপেনশন, মাইক বন্ধ করে দেওয়া, মার্শাল দিয়ে বের করে দেওয়া, এই সবটার প্রতিবাদও গণতান্ত্রিক পথে বিধানসভার অভ্যন্তরে করা দরকার। এই ক্ষেত্রে আমরা এই বাজেট অধিবেশনে অংশ না নেওয়াটাও সেই গণতান্ত্রিক অধিকার এবং প্রতিবাদের মধ্যে পড়ে বলেই আমরা বিধানসভা পরিষদীয় দল সেটা মনে করে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন হিন্দু শব্দেই বিধানসভার অভ্যন্তর, আপনারাও বলছেন, কিন্তু আপনারা যখন বলছেন সেটা অসংসদীয় শব্দ বলে এক্সপাঞ্জ করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কেন? দেখুন, এই রাজ্যের বিধানসভা এমন একজন স্পিকার সাহেবের নির্দেশে চলে যিনি মুখ্যমন্ত্রীকেই তুষ্ট রাখতে ব্যস্ত। শাসক দলের নেতাদের নির্দেশে উনি বিধানসভা চালান। ফলে স্বাভাবিকভাবেই হিন্দু বিরোধী সরকার যখন ভারতীয় জনতা পার্টির বিধায়করা
হিন্দু শব্দের প্রয়োগ করেন তখন সেই শব্দটাকে কেটে দেওয়া হয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী তার ধর্মীয় আচরণ, তার ধর্মীয় সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠাতে তিনি যখন নিজেকে হিন্দু হিসেবে প্রমাণ করতে চান তখন হিন্দু শব্দটা রেখে দেন। আর আমি আগেও বলেছি, মমতা ব্যানার্জি এমন একজন মুখ্যমন্ত্রী, এমন একজন হিন্দু পদবিতে, যিনি নিজেকে মুসলিমদের থেকেও বেশি মুসলিম প্রমাণ করতে গিয়ে রাজ্যটাকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছে যে বাংলায় নির্বাচনে রিগিং হয় না, কমিশনের নজরদারিতে ভোট হয়। আপনারা কি সেটাই মনে হয়? দেখুন, ওই যে একটি প্রবাদ বাক্য আছে যে কর্তা আসতে কয়েন, শুনলে ঘোড়ায়ও হাসবো। পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচনী অধিকার, তার ভোট প্রয়োগ করবার অধিকার তৃণমূল কংগ্রেস কিভাবে কেড়ে নিয়েছে 2011-র পরবর্তী নির্বাচনগুলিতে, সেটা সবাই জানে। ডায়মন্ড হারবারের নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কুচবিহার, আরামবাগ থেকে শুরু করে আমাদের সন্দেশখালী, যেখানেই বলুন না কেন, যেহেতু নির্বাচনের ক্ষেত্রে আমরাও বিভিন্ন জেলায় অংশগ্রহণ করেছি। আমি শুধু এইটুকু বলবো, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির চাটুকারিতায় ব্যস্ত। সিআইএসএফ বা বিএসএফ বা অন্যান্য ফোর্স যখন আসে, তারা পরিচালিত হয় এই সরকারি রাজ্য পুলিশের দ্বারা। এই রাজ্য পুলিশকে ব্যবহার করে সিআইএসএফ সহ অন্যান্যদেরকে বসিয়ে রাখা হয়। পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি রেস্টোরেশন করতে গেলে নিশ্চিতভাবে নির্বাচন কমিশনকে বাড়তি উদ্যোগ নিতে হবে। ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের ভূমিকায় একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি মনে করি, পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে, নির্বাচন কমিশনকে আরো বেশি তৎপর হওয়া প্রয়োজন। নাহলে এই পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। দেখুন, বিরোধী দলনেতা যে শব্দ প্রয়োগ করে তার এক্সপ্লেনেশন আমি দিই না। আমি শুধু এইটুকু বলি, রাষ্ট্রপতি শাসন ইত্যাদি এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক স্তরের সিদ্ধান্ত কোনো রাজ্যেই নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার নয়। ফলে স্বাভাবিকভাবে এ ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটা রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত হবে এবং রাজনৈতিক স্তরে নেতৃত্বরাই এবং সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে তারা তাদের বক্তব্য রাখবে। বিরোধী দলনেতা আপনাদের একটা লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কিছুক্ষণ আগে, যে 180টা আসন আমরা নিয়ে আসবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব। দেখুন, বিরোধী দলনেতার বক্তব্যের এক্সপ্লেনেশন আমি দিতে চাই না, তবু এই প্রশ্নের উত্তরে একটু বলে রাখি যে 294টি বিধানসভার আসনে পাটিগণিতের যা যা হিসেব আছে, গত নির্বাচনগুলির যা ফলাফল আছে, অভিষেক বাবু যখন ভার্চুয়াল মিটিং করেন, আপনারা ঢাকঢোল পিটিয়ে সেটাকে দেখান। অভিষেক বাবু যে তথ্য দেয়, ও তো আমার বাচ্চা, ওর বয়স 10, ও ওই তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিয়ে এসে ওগুলো দিয়ে দিতে পারবে। ভারতীয় জনতা পার্টি 2026-এর নির্বাচনের জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতি পর্বে নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রাকে স্থির করেছি। কোন কোন আসন, কোন কোন কেন্দ্রে, কোন কোন বিধানসভার কোন কোন বুথে কি ভাবে আমাদের পরিকল্পনা আমরা নেব, তার যে বিস্তারিত আলোচনা শুভেন্দু বাবু, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুদা, তার একটা অংশ আপনাদের সামনে বলেছেন। আর্যিকর কাণ্ডের মুখ সুবর্ণ গোস্বামীকে, যিনি আন্দোলনের মুখ ছিলেন, তাকে দার্জিলিং এ ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সুবর্ণদাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধু এইটুকু বলবো, যে কোনো প্রতিবাদী মানুষ, সেই প্রতিবাদী মানুষকে মমতা ব্যানার্জির সহ্য করবার মতন ক্ষমতা নেই। এর আগে আমি দেখেছি বাঙুরের ক্ষেত্রেও একই ধরনের, সেই সময় ডাক্তারবাবুর সাথে একই ধরনের ব্যবহার করা হয়েছিল। মমতা ব্যানার্জি হচ্ছে এমন একজন মুখ্যমন্ত্রী, মানুষ হিসেবে আমি বলতে চাই না, এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বলতে পটু, নাটক করতে ওস্তাদ। এই ধরনের নাটুকে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী রাজ্যের পতনের জন্য দায়ী।